একটা কাগজ পেলাম, আমরা কাগজে আমরা খেয়াল কর আমি আমার ফ্রেন্ড দুজনেই খেয়াল করলাম যে কাগজের উপরে হিন্দুদের অনেক ঠাকুর, মন্ত্র, শঙ্খ এগুলো এগুলো আঁকানো ছিল, মন্ত্র ছিল, বুঝতে পারলাম এগুলো হিন্দুদের। তো আমার ফ্রেন্ড সিয়াম আমাকে বললো তুই কাগজটা পুরায় ফেল। তো আমি পাশে একটু একটু দূরে ঝালমুড়ি বিক্রি করতেছিল একটা ঝালমুড়িওয়ালা, ওনার কাছ থেকে লাইটারটা এনে কাগজটা পুড়িয়ে ফেলি। তো পুড়িয়ে ফেলে আমরা ওইখান থেকে যাচ্ছিলাম, ঝালমুড়িওয়ালা আমাদের বললো যে আমি বাড়িতে কবুতর পুষি, তো কবুতরটা আমাকে দিয়ে গেলে লাভ হয়। তো আমরা দেখলাম যে কবুতরটা বেশিক্ষণ বাঁচবেও না মনে হচ্ছে, কবুতরওয়ালাকে দিয়ে আমরা ওই একদম সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করি। কিছুক্ষণ হাঁটার পরেই আমি অনুভব করলাম যে আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে। আমার শরীরটা আমার ভার হয়ে যাচ্ছে শরীরটা। আমার ফ্রেন্ডেরও একই প্রবলেম হচ্ছে, ওর শরীরটা অনেক ভার হয়ে যাচ্ছে, ও হাঁটতে পারতেছিল না। তো আমরা কিছুক্ষণ বসার পরে আমরা ভাবলাম যে তাকে এখানে থাকা ঠিক হবে না, আমরা বাসায় চলে যাই। তো আমরা চিড়িয়াখানা থেকে বের হই তখন বিকাল হয়ে গেছে প্রায়। বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই, বাসে উঠি। আমার বাসা মোহাম্মদপুরে, এই কলেজ গেটে। তো আমি বাসায় চলে আসি। আমরা বাসায় আমি একটা মেসে থাকি, আমরা 4টা ফ্রেন্ড থাকি। তো একটা রুমে 2জন আর পাশের রুমে 2জন। আমি যে রুমটাতে থাকি ওইখানেও 2জন। ওই ফ্রেন্ডটা স্বপ্নীল, ওর আন্টির বাসায় চলে গেছে, ওই রুমটাতে ওইদিন কেউ ছিল না, আমি একা। তো আমি রুমে চলে আসি। রুমে চলে আসার পরে সন্ধ্যা হয়ে গেছে তখন রুমে আসতে আসতে। তখন আমি যখন 7টা বাজে ওইদিকে খেয়াল করলাম যে আমার ডান হাতটা প্রচন্ডভাবে ফুলে যাচ্ছে, যেমন হাতে পানি লাগলে যেমন হয় ওইরকম হচ্ছে, আস্তে আস্তে বেশি ফুলে যাচ্ছে। আমি পাশের 2টা ফ্রেন্ড ওদেরকে দেখালাম, ওরা বললো যে কিছু করার নাই, তুই শুয়ে পড়। আমি খাওয়া দাওয়া না করে শুয়ে পড়লাম। তো আমি লাইট অফ করে শুয়ে পড়লাম। হঠাৎ আমি কিছুক্ষণ ঘুমাইছি, হয়তো কিছুক্ষণ ঘুমানোর পরে আমার রুমটা হলো বেশি বড় না, 2টা টেবিল, 2টা বেড আর সামনে থাই গ্লাস। তো আমি কিছুক্ষণ ঘুমানোর পরে আমি টের পেলাম যে থাই গ্লাসে ওই পাশের কোনো বিল্ডিং নাই, পুরোটা ফাঁকা জায়গা থাই গ্লাসটা ওইখানে। তো আমি 8টার দিকে যখন আমি যখন ঘুমাচ্ছি তখন খেয়াল করলাম যে কিছু পাখি যেমন গ্লাসে ঠোকর দিলে যেমন শব্দ হয়, ওই বারবার ওই ঠোকরের শব্দটা হচ্ছে, পাখি ঠোকর দিয়ে উড়ে চলে যাচ্ছে। তো আমি কিছুক্ষণ খেয়াল করার পরে উঠার পরে দেখলাম আবার কিছু পাইলাম না, গ্লাসের এখানে কিছু দেখলাম না, অন্ধকার। পরে আবার শুয়ে বললাম, লাইট অফ করে দিয়ে আবার শুয়ে বললাম। আবার যখন শুয়ে পড়ছি তখন আবার একই রকম শব্দ, গ্লাসে ঠোকর হচ্ছে, বারবার গ্লাসে ঠোকর হচ্ছে। আমি এবার কিছুটা ভয় পেয়ে আমি ওখানে রুমে আর শুলাম না, ডাইনিং এ যাই, বেড ছিল, ডাইনিং এ শুয়ে পড়লাম। তো 8টার দিকে ডাইনিং এ শুয়ে পড়ছি আমি যে। তো আমি কিছুক্ষণ ঘুমাইছি। আমি কিছুক্ষণ ঘুমানোর পরে আবার হঠাৎ কতক্ষণ ঘুমাইছি মনে নাই, তবে আবার আমি একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নটা হলো এরকম যে একটা তান্ত্রিক, ওনার চোখ 2টা আমার দিকে খুব রাগলে যেমন হয় আমার দিকে ওইভাবে তাকায় আছে। আর ওনার চুলগুলা একদম জট পাকানো, ওনার চুলগুলা অনেক লম্বা, জট পাকানো কাঁধ পর্যন্ত। ওনার সারা শরীরে কোনো জামা নেই, শুধু একটা লাল ধুতি পরা, ওনার একটা লাল ধুতি পরে আছে। তো উনি আমার দিকে খুব রেগে রেগে বলতেছে, তুই কাজটা আজকে যেটা করছিস সেটা ঠিক করিস নাই, এর ফল ধরে পাইতে হবে। আমি প্রচন্ড ঘেমে গেছি, স্বপ্নটা দেখে আমি প্রচন্ড ঘেমে গেছি। আর আমি ঘুম থেকে উঠে পড়ছি। উঠা পড়ার পরে আবার লাইটটা দিয়ে, ডাইনিং এর লাইটটা দিয়ে আবার শুয়ে পড়ছি। আমি ভাবতেছি এটা কি হচ্ছে আমার সাথে। তো আমি আবার যখন ঘুমাইছি, তো ঘুমানোর চেষ্টা করছি, একটু ঘুম হয়েছে আমার। আমি তখন ভোর হয়েছে, তখন আমি ঘুম থেকে উঠি নাই। আমার বাবা গ্রাম থেকে ফোন দিছে, আমার বাড়ি হলো সিরাজগঞ্জ। তো আমার বাবা বাড়ি থেকে ফোন দিয়ে বলছে, বাবা তোমার ফুফা মারা গেছে, তুমি ব্যাগটা গুছাই নিয়ে তাড়াতাড়ি চলে আসো বাড়িতে। তো আমি ওই এমনি শরীর অসুস্থ, মাথা ব্যথা খুব, হাত ফুলে গেছে, তার মধ্যে আমি ব্যাগটা গুছাই নিয়ে বের হয়েছি, বাড়িতে যাইতে হবে যেহেতু ফুফা মারা গেছে আমার। তো আমি এখান থেকে গাবতলিতে গেছি, কলেজ গেট থেকে গাবতলিতে যাওয়ার পরে আমি টিকিট কাটছি 7:15 বাসের। আমি গাড়িতে উঠে আমি শুয়ে পড়ছি, আমার সিটে আমি শুয়ে পড়ছি, আমার পাশের সিটটা ফাঁকা ছিল। তো আমি শুয়ে পড়ছি, আমি ঘুমাই পড়ছি। হঠাৎ করে আমি টাঙ্গাইল যখন পৌঁছাই তখন বাসে একটা ঝাঁকুনি দেয়, হয়তো সামনে কোনো ট্রাফিক ছিল, আমি ঝাঁকুনিতে উঠে বুঝতে পারি যে আমি চোখটা খুলে দেখি, আমার ডান সাইডে তাকাই, যখন দেখি যে আমার পাশে একটা লোক বসে আছে। আমি কালকে রাতে স্বপ্নে যে তান্ত্রিকটাকে দেখছি, একদম তান্ত্রিক সেম ওই লোকটাই, অবিকল ওই চেহারা আমার পাশে বসে আছে, আর আমার দিকে খুব এক নজরে তাকায় আছে। তো আমি প্রচন্ড ভয় পাই যে আমি স্বপ্নে যে লোকটাকে দেখছি, তান্ত্রিকটাকে, ওই সেম লোকটা আমার পাশে কিভাবে বসে থাকবে। আমি স্বপ্নে দেখছি। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি কোথায় যাবেন, আপনি কোথা থেকে উঠছেন, আমি দেখলাম না আপনাকে। তো উনি আমার কথার অ্যান্সার দিল না, আমাকে বললো যে তোমার হাত ফোলা কেন বাবু। তো আমি বললাম যে না আঙ্কেল, এমনি ব্যথা লাগছিল, ফুলে গেছে। উনি আমার দিকে মুচকি একটা হাসি দিল, হাসিতে বললো আচ্ছা ঠিক আছে। আমার অ্যান্সার দিল না। আমি আরো ভয় পেয়ে জানালার সাইডে তাকাইলাম, আমার জানালার সাইডে সিট ছিল, আমি জানালার সাইডে তাকাইলাম। তো ওনার দিকে তাকাইতে সাহস পাচ্ছি না। আমি কিছুক্ষণ জানার দিকে তাকানোর পর মাথাটা নিচু করে আবার একটু চোখ বুঝছি। আমি চোখ বন্ধ করার পরে সিরাজগঞ্জ যখন ফুড ভিলেজে পৌঁছায় বাসটা, তখন 20 মিনিটের যাত্রী বিরতি দেয়। তখন বাস থেকে নামছি, ওই লোকটা আমার সাথে নামলো। তো আমি বাস থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য রেস্টুরেন্টের দিকে গেলাম, ফুড ভিলেজের রেস্টুরেন্টের দিকে। আর ওই লোকটা নাম বলবো না প্লিজ।
হ্যাঁ, Okay. আমরা কোথায় নেমেছি কোন জায়গা এটা বলবো না। ওকে, আমি তো রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম, ওই লোকটা রোডের অপোজিটে, আর আরেকটা ওইখানে চাটা বিক্রি হতো, চা বিস্কিট এগুলো বিক্রি হতো, উনি রোডের অপোজিটে গেল, আমি দেখতে পারলাম উনি অপোজিটে যাচ্ছে। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে এসে বসলাম, তখন 20 মিনিট অলরেডি শেষ হয়ে গেছে, তো বাস ছেড়ে দিবে। ওই লোকটা এখন আসেনি, আমার পাশে যে সিটে যে বসেছিল উনি এখন আসেনি। তো আমি সুপারভাইজারকে ডাক দিয়ে বললাম, মামা এই যে আমার পাশে যে একজন বসেছিল উনি তো এখন আসেনি, বাস ছেড়ে দিচ্ছেন। তো উনি একটা খাতা দেখে বললো, না বাসে তো 28 জনই ছিল, এখন 28 জনই আছে, কোনো প্রবলেম নাই, আপনার পাশে ফাঁকা ছিল মামা, আপনার পাশে কেউ বসে নাই। আমি হতবাক হয়ে গেছি। তো আমি এটা নিয়ে কথা না বাড়াই আমি চলে গেছি আমার বাড়িতে। পৌঁছাইতে 12টা বাজে, আমি বাড়িতে যাই নাই, আমার ফুফা মারা গেছে যেহেতু আমি ফুফার বাড়িতেই গেছি। তো ফুফার বাড়িতে যাওয়ার পর এখানে নামছি, আমি কাউকে কিছু বলি না এর মধ্যে, যেহেতু মানে একটা মানুষ মারা গেছে, অনেক কান্নাকাটি, আমি এর মধ্যে আর কাউকে কিছু জানাইনি। আমি জানাজা হয়েছে, যথারীতি জানাজা হওয়ার পরে আমার বাবা মা আমি বাড়িতে চলে আসছি। আমার ভাই আছে, ভাবি আছে, আমার উনি থেকেই গেছে ওই বাড়িতে। ওই বাড়িতে আমি আমার বাবা মা চলে আসছি বাড়িতে। আমার গ্রামের বাড়িটা হলো একটা, এখানে আমার গ্রামের যে বাড়িটা ওইটা বর্ণনা দিই আমি। আমার গ্রামের বাড়িতে 3টা ঘর আছে, একটাতে বাবা মা থাকে, একটাতে ভাই আর ভাবি থাকে, একটাতে আমি থাকি। আমি যেহেতু ঢাকায় পড়াশোনা করি, ওই আমার রুমে কেউ থাকে না, তো আমার রুমটা ফাঁকাই থাকে। তো আমি আসছি এখন ওই রাতে আমি থাকবো। তো আমার রুমটার পেছনে হলো বাঁশঝাড়, মানে টিনের ঘর, বাঁশঝাড়, আর এমনকি মানে পাশের যে অনেক ঢালপালাগুলো হয়তো টিনের মধ্যে ঢুকে গেছে আমার রুমের মধ্যে। তো এরকম পাশে হলো আমার বাঁশঝাড়ের নিচে পুকুর, এখানে আমাদের মাছ চাষ করা হয়। তো আর পুকুরের ওই সাইডে কোনো বাড়ি নাই, মানে পুরোটা ক্ষেত, ওইখানে জমি জমা, ওইখানে চাষ করা হয়, ওখানে আর কোনো বাড়ি ঘর নাই। তো আমি রুমে চলে আসছি, গ্রামের বাড়ি যেহেতু 8টা 8:30টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সবাই, আমিও খাওয়া দাওয়া করে যথারীতি শুয়ে পড়ছি। আমি ভয় পাচ্ছিলাম একা শুইতে, আমার সাথে এত কিছু হয়েছে কিন্তু কারোর কিছু বলেও সাহস পাচ্ছিলাম না, কারণ বাড়িতে সবার মন খারাপ। আমি শুয়ে পড়ছি, আমি সারাদিনটা জার্নি করছি, মরা বাড়িতে ছিলাম, আমি লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ি। তো কিছুক্ষণ শোয়ার পরে আমি হঠাৎ মানে কতক্ষণ ঘুমাইছি মনে নাই, আমি হঠাৎ আমি ফিল করলাম যে আমার টিনের চালের উপর যেমন অনেকগুলা পাখি উড়ে এসে বসলে পারে, যেমন হয় উড়ে এসে বসলে আর উঠলে, মানে উড়ে এসে বসতেছে উড়ে চলে যাচ্ছে, মানে এই নখের ঘষা লাগছে, টিনের সাথে একটা ঝকঝক শব্দ হচ্ছে, আমি এটা ফিল করলাম। তো আমি কত বাজে আমি দেখার জন্য ফোনটাতে, আমি বালিশের নিচে ফোনটা রাখছিলাম, ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে আছে, চার্জারটা ঢাকায় ফেলে আসছে, চার্জারটা আমার কথা মনে নাই, রুমের ঘড়িও নষ্ট, আমি লাইটটা দিলাম। সরিষাটা ওইখানে থাকে ফসলটা পাহারা দেওয়ার জন্য, প্রতিটা জমিতে 2-3 জন করে রাতে পাহারা দেয়, একটা ছন্নের জাতীয় ঘর বানায়, ওখানে থাকে পাহারা দেয়, ফসলটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই সময়টাতে ওই আমার চাচাতো ভাই আছে, আমাদের সরিষা যেহেতু কাটা হচ্ছে ওইখানে পাহারা দিচ্ছে। ওই জেলেগুলো আমার বললো যে তোমার বাবা ওই তোমার ভাইকে রিফাতকে ডাকতে গেছে, আমার ভাইয়ের নাম রিফাত, তো রিফাতকে ডাকতে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আব্বু আসুক, তারপর আমি রুম থেকে বেরোই। আমি চলে যাচ্ছিলাম, আমি যেই মাথাটা ঘুরাইছি চলে যাচ্ছিলাম, সেই সময় একটা জেলে আমার সাথে কথা বলতেছে, বাকি কেউ আমার সাথে কথা বলতেছে না। বাকি সবগুলা জেলে আমার দিকে শুধু তাকাইছে মাঝে মধ্যে, আর কেউ কথা বলতেছে না আমার সাথে। একটা জেলে কথা বলতেছে, সে বলছে তোমার বাবা তো অনেকক্ষণ হলো গেছে ওইখানে, তো কোনো যেহেতু আবার ক্ষেতের মধ্যে কিছু দূর 10 মিনিট হাঁটলে পারে শ্মশান ঘাট পড়ে, শ্মশান ঘাটের নিচে একটা খাল আছে, খালের ওইখানে শ্মশান ঘাট, বট গাছের নিচে শ্মশান ঘাট, কিন্তু ওদের লাশ পুরানো হয় ওখানে। তো বলছে তোমার বাবা তো অনেকক্ষণ গেছে ওইখানে, কোনো প্রবলেম হলো না তো? তো আমি বললাম ঠিক আছে, বাবা কি একা গেছে? বলে না, আরেকজন জেলে ছিল, ওনাকে সাথে নিয়ে গেছে তোমার ভাইকে ডাকতে। তো আমি বললাম ঠিক আছে তাহলে চলেন একটু আগায়ে যাই, দেখি কোনো প্রবলেম হয়েছে নাকি আমার আব্বুর। তো বলছে ঠিক আছে চলো যাই তাহলে। তো একটা জেলে আমার সাথে আসতেছিল, আমার বললো হারিকেন ছিল ওনাদের কাছে, তো হারিকেন নিয়ে আমি আগাচ্ছিলাম, ক্ষেতের মধ্যে হাঁটতেছিলাম যে দেখি আমার আব্বুর কোনো প্রবলেম হয়েছে নাকি। তো কিছু দূর হাঁটতেছি, আমি ওনার সাথে কোনো কথা বলতেছে না, যে জেলাটা আমার সাথে আছে, আমি আগে যাচ্ছিলাম, উনি আমার পিছনে ছিল, ক্ষেতের মধ্যে পুরো অন্ধকার, ওনার হাতে যাচ্ছে একটা হারিকেন। তো আমি হাঁটতেছি আর পিছন দিকে আমার মনে হচ্ছে যে একটা জেলে না, অনেকগুলা জেলে হাঁটতেছে, মানে জেলে বলতে অনেকগুলো মানুষ হাঁটতেছে আমার পিছনে। আমি ফিল করছিলাম একজন মানুষ না, অনেকজন মানুষ হাঁটতেছে। আমি পিছনে যখন তাকাই দেখি যে একটা মানুষই হাঁটতেছে আমার সাথে হারিকেন হাতে নিয়ে। তো আমি কিছুক্ষণ কথা না বলে ওনাকে বলি যে আচ্ছা ভাইয়া আপনার বাসা কোথায়? আমি থাকি না এখানে, আমি চিনলাম না আপনার বাসা কোথায়। উনি আমাকে হঠাৎ করে মানে বললো যে আমার বাসা মিরপুর। আমি চিন্তা করলাম যে এখানে গ্রামে জেলে ওনার বাড়ি মিরপুর কেমনে হয়। তো আমি পিছনে তাকাইছি, দেখি যে পিছনে কেউ নাই। আমি প্রচন্ড আকারে ভয় পাইছি, আমি এত ভয় পাইছি মানে আমি এখানে আমার একদম গাও শিউরায় উঠছে। তো আমি পিছনে তাকাই দেখি যে কোনো হারিকেন নাই, কোনো জেলে নাই। তখন আমি বুঝতে পারতেছিলাম না আমি কি করবো, আমি কোন সাইডে যাবো। অনেক দূর হেঁটে চলে আসছি ক্ষেতের মধ্যে, আমি কোন সাইডে যাবো, আমি ডানে বামে কোথায় কিচ্ছু বুঝতেছি না, আমি কোন দিকে যাবো। আমি হতবাক হয়ে গেছি কিছুক্ষণ। আমি দাঁড়া থাকার পরে আমার কি মনে হচ্ছে, আমার মনের মধ্যে কি হলো আমি জানি না, আমি সামনের দিকে হাঁটতে থাকি। আমি সামনের দিকে হাঁটার পরে কিছুক্ষণ হাঁটার পরে আমি যে সরিষার ক্ষেতের আমি যেখান থেকে হাঁটতেছি ওইখানেও সরিষার ক্ষেত, পাকা সরিষা। তো শব্দ হচ্ছে কিছুটা, আমি নিজে বুঝতেছি শব্দ হচ্ছে। কিছুক্ষণ হাঁটার পরে আমি একটা খাল আছে, আমি আগে বলছি যে ওই খালটার ওই পাশেই একটা বট গাছের নিচে শ্মশান ঘাটটা আমি দেখলাম যে আমার কিছুটা দূরেই ওই খালটা আছে, ওই খালটা ক্যানেল জাতীয় আর কি। তো আমি ওখানে
হাঁটতেছি, ক্ষেতের মধ্যেই আছি, আমি সামনের দিকে তাকায় হাঁটতেছি, আমি দেখলাম যে খালের অপোজিটে, খালের ওই সাইডে ওই তান্ত্রিকটাকে আমি দেখতে পারলাম, যে তান্ত্রিকটাকে আমি স্বপ্নে দেখছিলাম আমি। তারপর আমার পাশে সিটে বসছিল, বাসের সিটে। আমি তান্ত্রিকটা আমার দিকে ওনার যে ড্রেসে দেখছিলাম স্বপ্নের মধ্যে, উনি ওই অবস্থা দিয়ে দাঁড়ায় আছে আমার দিকে, মানে আমি জ্যোৎস্নার মধ্যে দেখতেছিলাম যে ওনার হাতে আমার দিকে তাকায় আছে খুব রেগে। তো আমি ওখানে দাঁড়ায় গেছি, আমি নড়তে পারতেছিলাম না, আমার একদম পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, আমি নড়তে পারতেছি না। উনি আমার থেকে অনেকটা দূরে, যেহেতু খালটা ক্যানেলটার পারে তার কিছুটা রাস্তা অনেকটুকু দূরে। তো আমি দেখতে পেলাম যে এক পলকের মধ্যে একদম আমি চোখ পলক একদম এক পলকের মধ্যে উনি আমার সামনে চলে আসছে। ওই তান্ত্রিকটা, উনি মানে পুরা শরীর মানে কালো, চোখ দুটা ভয়ঙ্কর, মানে জট পাকানো চুল। আমি ওনার সামনে, আমি দেখতে পেলাম আমার সামনে চলে আসছে, কিছু একদম আমার এক হাত সামনেও না, একদম কাছে। তো উনি এসে আমার সরাসরি ঘপ করে আমার হাতটা ধরে ফেলছে। তো আমি নড়তে পারতেছিলাম না, উনি আমাকে একটা ধাক্কা দিছে, হাতটা ধরে একটা ধাক্কা দিছে। আমি ক্ষেতের মানে মধ্যে শুয়ে পড়ছি, একদম আমি যে আল দিয়ে মানে হাঁটতেছিলাম ওইখানে শুয়ে পড়ছি, উনি আমার বুকের উপর বসছে। তো আমি ফিল করলাম যে উনি আমার বুকের উপর বসছে, একটা মানুষ বসলে তো একটা ওজন আমার বুকের উপর পড়বে। আমি কোনো ওজন ফিল করতেছিলাম না। আমি দেখতে পারতেছি যে ওই তান্ত্রিকটা আমার বুকের উপর বসছে, কিন্তু আমি কোনো ওজন ফিল করতেছি না। উনি আমার বুকের উপর বসে আমাকে বলছে যে এখন তো আমি শাস্তিটা দিব, তোকে বলছিলাম এই শাস্তিটা তোকে পেতে হবে, তুই আজকে তো শাস্তিটা দিব। উনি আমাকে ধাক্কা দিয়ে মাটিতে মাথাটা লাগাই আমার পাটা ধরছে, উনি উঠছে, দাঁড়াইছে। দাঁড়ানোর পর উনি আমার পাটা ধরে টানে খালের দিকে নিয়ে যাচ্ছে। খালের ওইখানে কাদা আছে, মোটামুটি খালের ওইখানে কাদা আছে, আমার ওই কাদার বরাবর নিয়ে যাচ্ছে। আমি আটকাইতে পারছিলাম না, অনেকে মানে প্রোটেক্ট করতে পারতেছিলাম না, আমার টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আমি ঘষ্টানোর পরে আমাকে যখন উনি খালের মধ্যে নামছে, আমার পাটা খালের মধ্যে চলে গেছে, আমার বডিটা এখনো খালে পৌঁছাই নাই। আমি খালের মাথার উপর একটা খুঁটা গাড়া ছিল, হয়তো যখন ওখানে কুরুটুরু বাঁধা হয়তো খুঁটাটা উঠানো হয়নি। আমি খুঁটাটা ধরছি, খুঁটাটা অনেক মজবুত ছিল, আমি খুঁটাটা ধরছি, আমাকে টানতেছে, আমি খুঁটাটা ধরে আসি। তো উনি আমাকে নিতে পারতেছে না, টানতেছে। তো আমি সামনের দিকে তাকাইছি, দেখি যে আমার ভাই, যার কথা বললাম রিফাত, ও ওই পাহারা দিচ্ছিল হয়তো আমার সরিষা ক্ষেতের জমিটা, ওই পাহারা দিচ্ছিল, ও আমার দিকে দৌড়ে আসতেছে। তো আমি হাতটা তুলে যাচ্ছি, ইশারা করছি আমি এখানে। তো আমার কাছে আসছে, আমি পিছনে তাকাই, দেখি যে ওই তান্ত্রিকটা আস্তে আস্তে একদম গর্তের মধ্যে ঢুকে কাদার মধ্যে ঢুকে গেল। আমি আর কিছু না, আমার এইটা দেখে আমি সেন্সলেস হয়ে গেছি। পরে আমার কিছু মনে নাই। পরে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বাড়িতে বেডের উপরে। আমি ঘুম থেকে উঠে আমার নাম তিতাস কুমার অব্র, থাকি এয়ারপোর্ট এলাকায়। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা ঝিনাইদহের ছোট্ট একটি গ্রামে ঘটে যাওয়া কিছু ঘটনা রাসেল ভাই। তো ছোট্ট একটা গ্রামের নামটা বলছি না, সবুজ শ্যামলা, পাশে একটা নদীও আছে, হয়তো বা কখনো নাম শুনছেন আপনারা, চিত্রা নদী। তো গরমের ছুটিতে আমি বাড়িতে গেছিলাম গ্রামের বাসায়। তো আমার গ্রামের বাসাতে আমার কাকু আছে, আমার বাবা মা সবাই থাকেন ওইখানে। তো আমি মাঝে মাঝে ঘুরতে যাই, বেড়াইতে যাই রাসেল ভাই। তো বর্ষার মৌসুম, তখন বর্ষার মৌসুম বলতে গ্রীষ্মের শেষ, মানে ছুটি কিছুদিন পাইছিলাম, বর্ষার শুরুতে আর কি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি ওই ইয়েতে গেছি, আমি গ্রামে ঘুরতে গেছি। তো বর্ষার মৌসুমে নদীতে অনেক জল থাকে এবং প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায়। জেলেরা সবসময় মাছ ধরানে ব্যস্ত থাকে। আমার গ্রামের পাশেই একটা পাড়া আছে, ওইখানে হালদার জাতীয় যারা মাছ ধরে তাদেরকে জেলে বলে। তো ওরা মাছ ধরে, আমার কাকু মাঝে মাঝে শখ করে মাছ ধরতে যায়। তো আমার কাকু বলছে যে রাসেল ভাই, আমার কাকু বলছিল যে তিতাস তুই তো গ্রাম থেকে আসছিস, চ একদিন মাছ ধরতে যাই। বললাম যে মাছ ধরতে যাওয়া তো অনেক মজার ব্যাপার, অনেক মজা হবে হয়তোবা। তো আমি তো জানি না যে মাছ ধরতে গেলে কি কি লাগে, কি কি ইনস্ট্রুমেন্ট লাগে, কি কি যন্ত্রপাতি লাগে, আমি সেটা জানি না। তো যাই হোক, কাকু বেশিরভাগ রাতেই মাছ মারতে যায়। তো আচ্ছা ঠিক আছে, আমি যাব। আমরা যেখান থেকে মাছ ধরা শুরু করলাম ওইখানে 3 রাস্তার মোড়, অ্যান্ড মোড়ের পাশে একটা বড় একটা বট গাছ আছে, অ্যান্ড একটা ব্রিজও আছে। আমি ছোটবেলায় শুনেছি যে 3 রাস্তার মোড়ে অনেক ভয়ঙ্কর কিছু থাকে হয়তোবা, আর বট গাছ যেহেতু অনেক ভয়ঙ্কর কিছু কথা শুনেছি। ওই বট গাছ থেকে ছোটবেলায় যখন ওখানে যেতাম, পিচ্চি বাচ্চারা দেখতাম ওই বট গাছের ওই শিকড়টা ধরে অনেক ঝুলতো। তো অনেক ঘটনা শুনেছি যে ওই ঝুলতে ঝুলতে অনেক মানুষের ওখান থেকে হাত পা ভেঙে গেছে, পড়ে ওখান থেকে হাত পা ভেঙে গেছে। তো যাই হোক, ওখান থেকে ওই কথাটা মনে পড়লো আমার। তো ওখান থেকে মাছ ধরা শুরু করলাম। মাছ ধরা শুরু করতে করতে আমরা অনেক সময় মাছ ধরছি, বৃষ্টিও হচ্ছে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে, মাথায় ছাতা আছে, কাকু মাছ ধরছে, আর আমি হলো থলেতে রাখছিলাম মাছগুলা। তো যাই হোক, প্রায় ঘন্টাখানিক মতো, তার বেশি
কাছে কিছু নাই, ঘড়ি দেখা বা সময় দেখার জন্য তেমন কিছু ছিল না। তো আনুমানিক টাইম, তো মাছ ধরছি, ধরতে ধরতে আমরা অনেক দূরে চলে গেছি, চারিপাশে জল, একটু নদীর কিনারা ঘেঁষে অনেক দূরে চলে গেছি মাছ ধরতে ধরতে। তো কিছু দূর এগিয়ে আমার গ্রাম থেকে কিছু দূর এগিয়ে বলতে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার আছে ভাই, একটা শ্মশান আছে আমাদের, যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা ওইখানে দাহন করে থাকে। তো ওই শ্মশানের কাছে চলে গেছি। তো কাকু জাল ফেলতেছে ওইখানে গিয়ে, ওখানে শুধু আমরা না, আমি দেখতেছি অনেক মানুষই ওখানে মাছ ধরছে, কিন্তু ওরা অনেক মাছ পাচ্ছে, মাছও পাচ্ছে, দেন মাছ রাখছে, মাছ লাফাচ্ছে, আবার কেউ কেউ দেখছি এটা ওইটা করছে। তো আমি সেই আনন্দে আমি কাকুরে বললাম, কাকু সবাই মাছ ধরছে, তুমি মাছ পাচ্ছ না, বড় করে জাল ফেলো। তো জাল ফেললো কাকু, মাছ উঠছে, কম বেশি উঠছে। তো হঠাৎ করে আমার মনে হলো যে থলেতে একটা মাছও নাই। আমি কাকুরে বললাম যে, কাকু আমরা তো অনেক সময় ধরে মাছ ধরছি, তা মাছগুলা গেল কই? সেই শুরু থেকে ব্রিজের ওইখান থেকে আমরা মাছ ধরতেছি, সেই মাছগুলা গেল কই? কাকু অবাক, কাকু কোনো কথা বলছে না। আমি বললাম যে, কাকু হয়তোবা মাছ চলে গেছে আমার হাত থেকে। আমি বুঝি নাই আমি কিভাবে বলে ফেলেছি, হয়তোবা মনের ভুলে কিংবা কোনো একটু আতঙ্কে ভয়তে বলে ফেলেছি যে হয়তোবা মাছ থলেটা পড়ে গেছিল, মাছগুলো মনে হয় চলে গেছে। তো কাকু বলে, আচ্ছা ঠিক আছে, মাছ চলে গেছে, সমস্যা না, মাছ আমরা মারছি। তো হঠাৎ করে কাকু জাল ফেললো, দূর থেকে মনে হলো যেমন সমুদ্রে যেমন বড় বড় ঢেউ ধেয়ে আসে, ধেয়ে আসে, ঠিক তেমনই কিছু একটা দেখতে পেলাম। কাকুরে বললাম, কাকু এইখানে তো তেমন ছোট ছোট ঢেউ ছাড়া বড় ঢেউ দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ঢেউটা আমাকে দিকে ধেয়ে আসছে কেন? কাকু জালটা তাড়াতাড়ি তুলে ওখান থেকে ঠিক শ্মশানের একটা সাইডে আমরা গিয়ে বসলাম। কাকু কোনো কথা বলছে না, আমিও কোনো কথা বলতে পারছি না। ওই শ্মশানে বড় একটা তেঁতুল গাছ আছে, এখানে অনেক আগের আম গাছ, তেঁতুল গাছ, অনেক বড় বড় গাছ আছে, যেটা এখনো আছে, ওইখানে গেলে দেখা যাবে। তো ওই শ্মশানটাই আজ পর্যন্ত কোনো তান্ত্রিক বা গোসাই, হিন্দু সম্প্রদায়ে যেটা বলে গোসাই বা পুরোহিত, ওইখানে আজ পর্যন্ত একটা পুরোহিত ওখানে থাকতে পারেনি রাসেল ভাই। তো সেখানে আমরা বসে আছি, ওই ঢেউটা দেখতে যে আমাদের মুখে ধেয়ে আসতেছে, মনে হচ্ছে আমাদের গার উপর দিয়ে, শরীরের উপর দিয়ে চলে যাবে। তো এই দেখে কাকু বললো যে আমরা আর মাছ মারবো না, তো বাসায় যাই। তো বাসায় গেলাম, বাসায় আসতে আসতে দেখছি যে আমার পায়ে কিছুতে কামড় দিছে, পাটা জ্বলতেছে। আমি কাকুরে বললাম, কাকু আমার পায়ে কিছুতে কামড় দিছে। কাকু বললো কই? তো দেখাইলাম ওখানে জায়গা, যেখানে কামড় দিছে পায়ে, ওখানে ফুলে গেছে, এখনো ফোলা আছে আমার পায়ের এখানে যেখানে কামড় দিছিল। তো বাসায় গেলাম, আমার বাবারে বললাম যে, বাবা এই হয়েছে। বলছে তুই ঘুমা। আচ্ছা আমি ঘুমাইলাম। দেন পরবর্তীতে আমি সকাল হইলো, ফ্রেন্ড সার্কেলরাও আসছিল, তখন ছুটি কেউ কেউ পাইছে, ফ্রেন্ড সার্কেলরা আসছে। তো বাজারে ঠিক তার পরের দিনে আমরা সব বাজারে, সাইডে বাজার আছে, ওই বাজারে সব ফ্রেন্ড সার্কেল আড্ডা দিচ্ছি। তো সন্ধ্যার দিকে প্রায় সন্ধ্যা লেগে গেছে। তো সবাই বলছে যে আচ্ছা ঠিক আছে, তো অনেক আড্ডা হলো, তো এখন বাইরে যাই। তো বাড়িতে আসার পথে ঠিক যেই 3 রাস্তার মোড়টাই ছিলাম, ওইখানেই যে বট গাছটা ছিল, ওইখানে একটা কালো বিড়াল আমাদের সামপথ দিয়ে চলে গেল। আমরা 3 জন ফ্রেন্ড ছিলাম, তো ওই কালো বিড়ালটা চলে গেল। আমি বলতেছি, দোস্ত এটা কি তুই যা দেখলে আমি কি সেটা দেখলাম? বলছে হ্যাঁ। আচ্ছা চল যাই, 3 জন হাত ধরে যাই। তো গেলাম, কিছু দূর এগিয়ে ঠিক ডান হাতে বিরাট বড় বাঁশ বাগান দেখা যায় বলতে ওই বাঁশ বাগানটা অনেক বড়, যে 5 থেকে 10 মিনিট হেঁটে গেলে ওই বাঁশ বাগানটা ফোরানো যাবে না, মানে শেষ করা যাবে না। তো ওই বাঁশ বাগান থেকে কিছু কিছু আওয়াজ আসতেছে, এত কুৎসিত, কেউ কান্না করতেছে, কেউ হাসতেছে, আবার এমন মনে হচ্ছে যে কয়েকজন মানুষ ওই বাঁশগুলা কাটতেছে, অনেক জোরে শব্দ হচ্ছে। এই শুনে আমার এক ফ্রেন্ড তো পুরা ওখানে পড়ে গেল, আর আমি তো আমার গাটা ঘেমে অবস্থা খারাপ। আমরা 3টা ফ্রেন্ড ছিলাম, আর একটা ফ্রেন্ড টোটালি সেন্সলেস হয়ে গেছে। ওরে নিয়ে পরে বাসায় আসি। তো রাসেল ভাই, এটা হলো আমার স্টোরি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন আরো একবার, যেহেতু আপনাকে দেখা যাচ্ছে না, এবং তারপরে আপনার ঘটনাটি আপনি শেয়ার করবেন। আপনার যে দ্বিতীয় ঘটনাটি সেটা আমরা শুনে আসবো। আমার নাম সোহান। জি। আমি এবার যে আমার যে স্টোরিটা বলবো, সেটা আমার আমি যে গ্রামের কথা বললাম, আমার ওই গ্রামেরই ঘটনা। ওইটা প্রায় 10 থেকে 12 বছর আগের ঘটনাটা। তো
এটা বর্ষার সিজন, অনেক বর্ষার সিজন আমাদের গ্রামে বর্ষার সিজনে আমার বাড়ির আশেপাশে অনেকটা পানি চলে আসে, বর্ষার পানি। তো ওই নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। ওই মানে বাড়িটার যেখানে বলছিলাম যে আমাদের বাড়ির পিছনে ক্ষেত আছে, ওইদিকে ওই সিজনটাতে নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। তো একবার আমার আব্বু একটা কাজে বাড়ি থেকে চলে গেছে। ওই সময় 10-12 বছর আগের ঘটনা। ওই সময় মোবাইল ফোন অতটা অ্যাভেলেবল ছিল না আমাদের ওইদিকে। তো আমার বাবা একটা কাজে নওগাঁ গেছে, আমাদের সিরাজগঞ্জ থেকে নওগাঁ গেছে। তো ওই সময়ের ঘটনা, আমার বাবা যেদিন যায় তারপরে একটা ঘটনা হলো যে আমাদের এলাকার 5-6 জন মহিলা একটা কাজে একটা কবিরাজের কাছে যাবে হয়তো পাশের গ্রামে। ওই জন্য একটা মাঝিকে ঠিক করে 5-6 জন মহিলা ওই নৌকাতে করে ওই কবিরাজের কাছে যাবে। তো যে মাঝিরে ঠিক করছে, মাঝিটা হলো অনেকটা বৃদ্ধ, অনেক বয়স হবে, 50-60 বছর বয়স হবে, হয়তো তার চেয়ে বেশি হতে পারে। তো ওনাকে ঠিক করে ওই নৌকাতে করে তো ওনারা যাচ্ছিল ওই কবিরাজের কাছে, পাশের গ্রামে ওই খেতে যাইতে হয়। তো ওই দিন আবার মানে পানিতে অনেক বেশি ঢেউ। তো সবাই যখন ওইখান থেকে শুরু করলো তাদের মানে গন্তব্যে যাওয়ার জন্য, তো কিছুদিন যাওয়ার পরে ক্ষেতের মধ্যে প্রচুর ঢেউয়ে নৌকাটা উল্টে যাওয়ার পরে তো এখানে উল্টে যাওয়ার 5টা মহিলাই চাপা পড়ে নৌকার নিচে উল্টে যাওয়ার পরে। আর যে বৃদ্ধ যে শুধু মাঝিরা থাকে সে বের হতে পারে। তো দেখা যায় যে 5টা মহিলাই মারা যায়। তাদের লাশও পাওয়া যায় না। যে মাঝিরা মানে বের হইতে পারছে সে সাঁতরায় কোনো রকমে আসতে পারছে, আর 5টা মহিলাই মারা গেছে। তো এমনকি লাশটাও পাওয়া যায় না, ভেসে হয়তো অনেক দূরে চলে গেছে। যেটা পরবর্তীতে লাশগুলা পাওয়া যায় 10 বা 12 দিন পরে লাশগুলা পাওয়া যায়, অনেক দূরে পাওয়া যায়। তো এই ঘটনা ঘটছে, আমার আব্বু বাড়িতে নাই, আমার আব্বু তো নৌকা গেছে। এই কাহিনীটা আমার আব্বু জানে না যে গ্রামে এরকম কিছু ঘটছে, এরকম কিছু হয়েছে, আমার আব্বু সেটা জানে না। তো আমার এটা ঘটনার পরে গ্রামের মধ্যে মানে কেমন একটা ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়েছে যে লাশগুলো পর্যন্ত এখনো পাওয়া যায় না, উল্টে গেছে। লাশগুলো হয়তো থাকলে পরে সিদ্ধ হয়ে যাবে পানিতে থাকলে। তো এর 2 দিন পরে আমার বাবা যখন কাজ সারছে, নওগাঁর কাজটা শেষ হয়েছে, একটা কাজে গেছিল। তো আস্তে আস্তে গ্রামে যখন ফিরছে, তখন গাড়ি থেকে নামছে, তখন রাত হয়ে গেছে, রাত 11টা বেশি, 11:30, 12টা প্রায় বেজে গেছে। তো আস্তে আমাদের গাড়িতে নামার পর রোড থেকে আমাদের বাড়িতে আসতে একটা বাঁশঝাড় পড়ে। ওই বাঁশঝাড়ের একটা নিচু জায়গায় ওখানে বাঁশঝাড়। ওই রোডটাই মানে পাশের যে রাস্তা, কাঁচা রাস্তা, ওইখানটাই ক্রস করতে হয় আমাদের বাড়ি থেকে যাইতে হলে। তো আমার বাবা ওইখানে আসতেছে তো পাশে একটা আম গাছ আছে। তো দেখলো যে মহিলাটা মারা গেছে, যে তার একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চা সহ মারা গেছে 5টা মহিলা। আর যার একটা বাচ্চা ছিল, তার বাচ্চাটার নাম ছিল রতন। তো ওই রতনের জামা ওর মা বসে আছে। আমার আব্বু যখন আসছিল রাতে, দেখতেছিল যে ওই বাঁশঝাড়ের সাইডে আম গাছের নিচে বসে আছে। আমার আব্বু বাড়িতে যাচ্ছিল, আমার আব্বু তো মহিলা ওইখানে দেখে মানে কেমন অবাক হয়েছে যে এত রাতে। আশেপাশে গ্রামের মানুষ তো বললাম যে 8টা 8:30টার মধ্যে ঘুমায় পড়ে, তো অত রাতে ওই মহিলা এখানে কি করতেছে। তো আমার আব্বু বললো যে আপনি এখানে কি করতেছেন। তো উনিও কোনো আনসার দেয় নাই, বলছে আমার আব্বুর নাম ধরে বলছে, ভাই আমার 1 গ্লাস পানি দিবেন। তো আমার আব্বু ভাবছে যে এই মহিলা তো এর আগেও স্বামীর সাথে হয়তো ঝগড়া হয়েছে, বা মাঝে মধ্যে স্বামী একটু খারাপ ছিল, মাঝে মধ্যে মারধর করতো, হয়তো আবার ঝগড়া করে মারধর করে তো হয়তো বাড়ি থেকে চলে আসছে মহিলাটা, এখানে এসে বসে আছে। মন টন খারাপ দেখলো আমার আব্বু। তো বললো যে পানি খাবা, তুমি এখানে কি করতেছো, চলো বাড়িতে চলো। আমার আব্বু বুঝছে যে এখানে তার ঝগড়া হয়েছে স্বামীর সাথে, মনটা খারাপ, ভাবলো যে আজকে রাতে তাহলে নিয়ে আমাদের বাসায় নিয়ে যাবে। তো বলছে চলো পানি খাবা, তুমি আমার বাড়িতে আগে চলো। তো ওনাকে বলছে ঠিক আছে চলেন আপনি। আমার আব্বু সামনে দিয়ে হাঁটতেছে। তো হাঁটার পরে কিছু আমার বাড়িতে বাড়িতে ওঠার একটা রাস্তা, ওই রাস্তায় নিচু একটা জায়গা আছে আমার বাড়িতে, একদম বাড়ির সামনে। তো ওই নিচু জায়গা পর্যন্ত আসার পরে আমার আব্বু বলছে চলো তাইলে বাড়িতে চলো। তো বলতেছে যে না ভাই আমি বাড়িতে যাবো না, আপনি আমার জন্য পানি নিয়ে আসেন। তো আমার আব্বু বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে আমার আম্মুকে বলছে, দেখলাম রতনের আম্মু ওইখানে বসেছিল, ঝগড়া করছে, হয়তো উনি পানি চাচ্ছে, তুমি যা বুঝাই নিয়ে আসো, পানি খাও, পাঠাই নিয়ে আসো। রাত্রেবেলায় মহিলা বাইরে আছে। আমার আম্মু মানে অবাক হয়ে গেছে, কি বলে যে মহিলাটা মানে 2 দিন আগে একটা দুর্ঘটনায় পানিতে ডুবে মারা গেছে, তাকে সে নাকি পানি চাচ্ছে। মানে আমার আম্মু খুব ভয় পাইছে। আমার আব্বু তো এগুলো জানে না যে মারা গেছে, তো ভয় পাইছে। আমার আব্বুকে বলছে কি বলে এরকম হয়েছে, তোমাকে বলো, তুমি তো জানো না এরকম হয়েছে। 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্টে পানিতে ডুবে 5টা মহিলা মারা গেছে, তার মধ্যে রতনের মাও ছিল আর রতনও ছিল, 2জনই মারা গেছে। তো বলছে চলো যা দেখি তো কার সাথে আসছো। পরে আমার আম্মুকে নিয়ে আমার আব্বু যখন এখানে আসছে, বাড়ির সামনে আসছে নিচু জায়গাটার, ওখানে দেখে যে ওখানে